বিসমিল্লাহিররহমানিররহিম। আমি মমতাজ বেগম, প্রভাষক, ভূগোল বিভাগ, নুনগোলা ডিগ্রি কলেজ। অনলাইন ক্লাসে আজকে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি ভূগোল দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় আলোচনা করব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। চতুর্থ অধ্যায়ে আছে এগ্রিকালচার অর্থাৎ কৃষি। প্রথমে আমি ভূমিকা নিয়ে আলোচনা করছি। কৃষিটা কি? মানুষের প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডই হচ্ছে কৃষি, অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ডটাই হচ্ছে কৃষি। আজ থেকে প্রায় 10,000 বছর পূর্বে কৃষির উদ্ভব হয়েছিল বলে ধারণা করা হয়। তবে আনুমানিক প্রায় 20,000 বছর পূর্ব থেকে পৃথিবীতে কৃষিকাজ শুরু হয়েছিল বলে ধারণা করা হয়। তবে কালের বিবর্তনে এই কৃষির ব্যাপক পরিবর্তন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং কারণ মানব জীবনে প্রাচীনকালে কর্মকাণ্ডের মধ্যে কৃষি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ কৃষি হচ্ছে একটা বৃহত্তম অর্থনৈতিক কর্মকাণ্ড। একটা দেশের অর্থনৈতিক উন্নতি এবং অবনতি এই কৃষির ওপরই নির্ভর করে গড়ে ওঠে। অর্থাৎ আদিম যুগে মানুষেরা আগে খাদ্যের কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা ছিল না। আস্তে আস্তে তারা খাদ্যের জন্য কৃষির ওপর ঝুঁকে পড়ে। তারা আদিম যুগে কী করতো? গাছের ফলমূল, তারপর লতা পাতা, শাকসবজি, তারপর পশু শিকার, পশুর মাংস, এগুলো খেয়ে জীবিকা নির্বাহ করত। বর্তমানে তারা এই অনিশ্চয়তা থেকে মুক্তি লাভ করে, অর্থাৎ জীবন ধারণের জন্য ভূমি কর্ষণ করে তারা ফসল উৎপাদন করতে থাকে। আর এই ফসল উৎপাদনের উপর ভিত্তি করে সেখানে তারা বসতি শুরু করে এবং সভ্যতা গড়ে ওঠে। অর্থাৎ কৃষি মানুষের একটা প্রাচীনতম পেশা। এই পেশায় পরবর্তীকালে বসতি নির্মাণে মানুষদের সবাইকে আগ্রহী করে তোলে। অর্থাৎ শুধু জীবন ধারণের অবলম্বনই নয়, বিশ্বজুড়ে কৃষির যে কাঁচামাল, শিল্পের কাঁচামাল, তারপর নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য সামগ্রী বেশিরভাগই এই কৃষি থেকে আসে। তাই দেশের অর্থনৈতিক উন্নতির মূল কারণই হচ্ছে কৃষি। আচ্ছা, এখন কৃষির ইংরেজি শব্দ আমরা জানি এগ্রিকালচার। কৃষি শব্দটা এগ্রিকালচার দুটা ল্যাটিন ভাষা থেকে এসেছে। অ্যাগ্রোস হচ্ছে ভূমি বা মাটি, আর কালচারা হচ্ছে চাষ করা, অর্থাৎ ভূমি চাষ করে ফসল উৎপাদন করাই হচ্ছে কৃষি। অর্থাৎ বিভিন্ন বিজ্ঞানী এই কৃষির সংজ্ঞাটা বিভিন্নভাবে দিয়েছেন। যেমন R.L. কোহেন 2006 সালে বলেছেন যে কৃষি হলো ভূমি চাষাবাদের বিজ্ঞান এবং শিল্প। আবার জিও ব্রেইন এই সংজ্ঞাটা দিয়েছেন এইভাবে যে এগ্রিকালচার ইজ এ সায়েন্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড বিজনেস। অর্থাৎ কৃষি হলো বিজ্ঞান, শিল্প এবং ব্যবসা। আবার আরেক জায়গায় অধ্যাপক A.R. খান বলেছেন যে কৃষি হলো এমন এক ধরনের সৃষ্টি সম্পর্কিত বিজ্ঞান যেখানে সেচ কৌশলের মাধ্যমে ফসল উৎপাদন করা হয়। আচ্ছা, এখন আমি কৃষির ভৌগোলিক নিয়ামক নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কৃষির ভৌগোলিক নিয়ামকটা 3 ভাগে বিভক্ত। কৃষির ভৌগোলিক নিয়ামকটা 3 ভাগে বিভক্ত। এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ামক, অর্থনৈতিক নিয়ামক আর সাংস্কৃতিক নিয়ামক। প্রথমে আসছে প্রাকৃতিক নিয়ামক। প্রাকৃতিক নিয়ামকটা হচ্ছে জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা এবং নদ নদী। প্রথমে আসছে জলবায়ু। জলবায়ুটা কি? আমরা জানি যে কোনো কৃষিকাজের জন্য জলবায়ুর ওপর নির্ভর করতে হয়, কারণ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কৃষি পদ্ধতিটা জলবায়ু দ্বারাই নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ ধান ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে ভালো জন্মে, যেমন থাইল্যান্ড এবং বাংলাদেশ। আবার গম উৎপাদনের জন্য নাতিশীতোষ্ণ অঞ্চলটা প্রয়োজন, কারণ নাতিশীতোষ্ণ অঞ্চলে গমটা ভালো জন্মে, যেমন উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চল এবং পাকিস্তান,
এখানে গম ভালো জন্মে। দ্বিতীয়ত আসছে এই জলবায়ুটা আবার কয়টা অংশে বিভক্ত, যেমন তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা এবং বায়ু প্রবাহ। এই 4টা উপাদানের উপর নির্ভর করে। প্রথমে আসছে তাপমাত্রা। আচ্ছা, তাপমাত্রাটা হচ্ছে প্রতিটি কৃষি ফসলের জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন। প্রয়োজনীয় তাপমাত্রা ছাড়া ফসলের উৎপাদন এবং বৃদ্ধি বা জন্ম বিকাশ সম্ভব নয়। অর্থাৎ ধান উৎপাদনের জন্য যেমন তাপমাত্রা বিভিন্নতার কারণে বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন ধরনের তাপমাত্রার প্রয়োজন হয়। যেমন ধান এবং গমের জন্য ধানের জন্য 16 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। আবার গমের জন্য 10 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। তারপর দ্বিতীয়ত আসছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত অর্থাৎ পানি ছাড়া কৃষির জন্ম এবং বিকাশ সম্ভব নয়। ফসল উৎপাদনের জন্য বৃষ্টিপাত বা পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। অর্থাৎ সব ধরনের ফসলের জন্য, অর্থাৎ এক এক ধরনের ফসলের জন্য এক এক ধরনের পানির প্রয়োজন হয়। যেমন 150 থেকে 250 সেন্টিমিটার পানির প্রয়োজন হয় ধান জন্মানোর জন্য। এরপর আসছে আর্দ্রতা। আর্দ্রতাও হচ্ছে কৃষি বা জলবায়ুর একটা গুরুত্বপূর্ণ উপাদান। কারণ আর্দ্র জলবায়ুতে ফসলের অধিক উন্নতি হয়, যেমন কৃষিকাজের উন্নতি হয়। যেমন থাইল্যান্ড এবং বাংলাদেশে আর্দ্র আবহাওয়ায় ধান জন্মে। আবার ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে সেখানে জন্মানো সম্ভব নয়। এরপরে আসছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহটা কি? বায়ু প্রবাহটা উদ্ভিদের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এই বায়ু প্রবাহটা তাপমাত্রার নিয়ন্ত্রণ এবং বৃষ্টিপাত ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। সুপ্ত তাপ, যেখানকার তাপমাত্রাটা বেশি সুপ্ত তাপ থাকে, তখন সেখানে ছেড়ে দিয়ে সেখানকার তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করে। আবার জলীয়বাষ্পপূর্ণ বায়ু প্রবাহিত হয়ে ঘনীভূত হয়ে বৃষ্টিপাতের সৃষ্টি করে। অর্থাৎ ধান এবং গমের জন্য ধান এবং গমের পরাগায়নের জন্য যথেষ্ট পরিমাণ এই বায়ু প্রবাহটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আসছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি অর্থাৎ ভূমির অবস্থা এবং সমুদ্র সমতল থেকে উচ্চতার উপর নির্ভর করে পৃথিবীর বিভিন্ন স্থানের বিভিন্ন ফসল জন্মে। যেমন সমতল ভূমিতে নিবিড়ভাবে কৃষিকাজ করা যায়, কিন্তু পাহাড়ি অঞ্চলে সেভাবে কৃষিকাজ করা সম্ভব নয়, কারণ পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতটা বেশি হয়। আবার আমরা জানি যে সমতল ভূমিতে ধানটা ভালো জন্মে, আবার পাহাড়ি অঞ্চলে চা, রাবার, কফি এগুলো ভালো জন্মে। এরপর আসছে মৃত্তিকা। মৃত্তিকাটাও এই প্রাকৃতিক উপাদানের একটি গুরুত্বপূর্ণ, প্রাকৃতিক নিয়ামকের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ উর্বর মৃত্তিকায় ফসল ভালো হয়, আর অনুর্বর মৃত্তিকায় ফসল ফলানো সম্ভব নয়। অর্থাৎ পলি দোআঁশ মাটিতে ধান ভালো জন্মে। যেমন বাংলাদেশের উর্বর পলি দোআঁশ মৃত্তিকায় ধানটা ভালো হয়। এরপর আসছে নদ নদী। নদ নদীটা হচ্ছে প্রাকৃতিক ভৌগোলিক নিয়ামকের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ নদ নদী পানির অন্যতম উৎস। তাছাড়া পলি সঞ্চয়ের মাধ্যমে কি হয়, নদীর দুই তীরের মৃত্তিকাগুলো উর্বর হয়ে ওঠে। তখন এই নদী অববাহিকা অঞ্চলে ব্যাপক কৃষিকাজ করা হয়ে থাকে। এরপর আসছে অর্থনৈতিক নিয়ামক। অর্থনৈতিক নিয়ামক আবার কয়টা অংশ, যেমন মূলধন, শ্রমিক, বাজার এবং পরিবহন। প্রথমে আসছে মূলধন অর্থাৎ অর্থ। চাষাবাদের জন্য প্রচুর মূলধনের প্রয়োজন। কারণ এই যে চাষের জন্য ট্রাক্টর, উন্নত বীজ, সার, কীটনাশক, ঔষধ, শ্রমিকের মজুরি, পরিবহন ব্যয়, এগুলোর জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। অর্থাৎ পর্যাপ্ত মূলধন ছাড়া কৃষিকাজ সম্ভব হয় না। এরপর আসছে শ্রমিক। শ্রমিকটাও হচ্ছে অর্থনৈতিক নিয়ামকের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশটা কৃষিকাজের জন্য এখনও শ্রমিকের ওপর নির্ভর করতে হয়। অর্থাৎ যেমন জমি চাষ, সেচ প্রদান, ফসল সংগ্রহ, মাড়াই, কাটা, এগুলোর জন্য শ্রমিকের
প্রয়োজন হয়, তাই সময় মতো পর্যাপ্ত পাওয়া। এরপরে আসছে পরিবহন। পরিবহনটাও হচ্ছে অর্থনৈতিক নিয়ামকের একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ উৎপাদিত পণ্য, পচনশীল পণ্য এগুলো বাজারজাত করার জন্য প্রচুর উন্নত পরিবহনের প্রয়োজন হয়। কারণ সময় মতো যদি ফসল বাজারজাত করা না যায় তাহলে ফসলের নির্ধারিত মূল্য পাওয়া সম্ভব হয় না। এরপর আসছে বাজারটা হচ্ছে এই অর্থনৈতিক নিয়ামকের একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ আধুনিক বাজার ব্যবস্থা কৃষি উৎপাদনকে প্রভাবিত করে। কারণ কি পৃথিবীর যেসব অঞ্চলে যে পণ্যের চাহিদা বেশি সেখানেই সেই ধরনের বাজার ব্যবস্থা গড়ে ওঠে এবং সেখানে সেই ধরনেরই কৃষিপণ্য উৎপাদিত হয়। যেমন শ্রীলঙ্কায় চা, মালয়েশিয়ায় রাবার এগুলো উৎপাদন করা হয়। এরপর আসছে সাংস্কৃতিক নিয়ামক। সাংস্কৃতিক নিয়ামকের মধ্যে আছে জনসংখ্যা, বিজ্ঞান ও প্রযুক্তি, দৃষ্টিভঙ্গি এবং সরকারি নীতি। সাংস্কৃতিক নিয়ামকের মধ্যে প্রথমে আসছে জনসংখ্যা। কোনো স্থানে যদি জনসংখ্যা বেশি হয় তাহলে সেখানে কৃষি পণ্যের চাহিদাটাও বেড়ে যায়, ফলে পণ্য উৎপাদনের পরিমাণটাও বেড়ে যায়। অপরদিকে দেখা যায় কি জনসংখ্যা কম হলে সেখানে কৃষিপণ্য উৎপাদনটাও কম হয়। এরপর আসছে বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তিটি আধুনিক কৃষিটা সাধারণত বেশিরভাগই নির্ভর করে বিজ্ঞান ও প্রযুক্তির ওপর, অর্থাৎ অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো এই ক্ষেত্রে পিছিয়ে আছে। যেমন আমাদের বাংলাদেশ। অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো এই প্রযুক্তির ক্ষেত্রে পিছিয়ে থাকার কারণে উৎপাদনটা কম, অর্থাৎ যেমন মালদ্বীপ, বাংলাদেশ। অপরদিকে ফসলের যে নতুন নতুন জাত উদ্ভাবন, তারপরে যন্ত্রের সাহায্যে চাষাবাদ করা, সেচ প্রদান করা, মাড়াই করা, এগুলো প্রভৃতি কাজের জন্য উন্নত প্রযুক্তির প্রয়োজন হয়। এইসব উন্নত প্রযুক্তির কারণে অনেক দেশে ফসল ভালো ফলানো সম্ভব, যেমন চীন এবং জাপান। এরপরে আসছে দৃষ্টিভঙ্গি। মানুষের যে দৃষ্টিভঙ্গি কৃষি উৎপাদনকে প্রভাবিত করে থাকে। যেমন উন্নত দেশের কৃষিকাজের মূল লক্ষ্যই হচ্ছে মুনাফা অর্জনের মাধ্যমে সমৃদ্ধি লাভ করা। তারা সেই অনুযায়ী ফসল চাষ করে থাকে। অপরদিকে দরিদ্র দেশের কৃষকেরা নিজেদের জীবন ধারণের জন্য পণ্য উৎপাদন করে থাকে। এরপর আসছে সরকারি নীতি। সরকারি নীতিটা কি? একটা দেশের কৃষিকাজের উন্নয়ন এবং প্রসার নির্ভর করে সরকারি পৃষ্ঠপোষকতা এবং সরকারি নীতির ওপর। যেমন বাংলাদেশ সরকার সারের ওপর ভর্তুকি দিয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় দেশীয় পণ্য উৎপাদন রক্ষা করতে অনেক কম মূল্যে পেলেও কৃষি পণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়। আচ্ছা, এটা গেল কৃষির ভৌগোলিক নিয়ামক। এরপর আসছে ধান উৎপাদনের ভৌগোলিক নিয়ামক, গম উৎপাদনের ভৌগোলিক নিয়ামক এবং আখ উৎপাদনের ভৌগোলিক নিয়ামক। এই সবগুলোই একই। যেরকম ধান উৎপাদনের নিয়ামকগুলো একই আছে, যে প্রাকৃতিক উপাদান, অর্থনৈতিক উপাদান এবং সাংস্কৃতিক উপাদান। এরপরেরগুলো এভাবেই আছে, তোমরা এগুলো বাসায় দেখে নিও।